নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি খুব ভালো ছোট গল্প। গল্পের নাম মিথ্যা। শুনতে থাকুন আজকের গল্প মিথ্যা। পুজোর আসনে বসেও প্রচন্ড অস্বস্তি বোধ করতে লাগলেন মনমথবাবু। খানিক্ষণ চেষ্টা করেও মালগোপালের চরণে মন সঁপে দিতে পারলেন না। ডাইনের জলচৌকির সিংহাসনে গুরুদেবের ছবি, সেদিকে ফিরলেন। তাঁর মুখে প্রসন্ন হাসি লেগেই আছে, কিন্তু সেই হাসি থেকেও খুব যেন একটা আশ্বাস পেলেন না। তবু গুরুদেবের মূর্তির দিকে চেয়ে তার কথাগুলো কানে টেনে আনতে চেষ্টা করলেন। তার বাণী, সত্যের মুখোমুখি দাঁড়াতে শেখো বাবা, তাহলেই আলো। সত্যের দিক থেকে মুখ ফেরালেই অন্ধকার। সমস্ত ভাবনা চিন্তা সত্যের কাঠগড়ায় বিসর্জন দিয়ে ফেলো, তাহলেই সমস্ত অন্ধকারের অবসান। গত 3 বছর হল আপসূন্য সত্যের উপাসনা করে চলেছেন তিনি। সেই বিষম আঘাতের পর গুরু এই পথ দেখিয়েছেন। তিনি উপলক্ষ মাত্র এই পথের হদিশ নিজের অন্তর থেকেই পাচ্ছিলেন। একটা সামান্য মিথ্যের কারণে মর্মান্তিক খেসারত দিতে হয়েছে তাকে। আজও সেই ক্ষত দিয়ে রক্ত ঝরছে। বুকের তলায় যন্ত্রণা শুরু হলেই ওই একই প্রার্থনায় আকুল হয়ে ওঠেন তিনি। মালগোপালের দিকে আর গুরুর দিকে চেয়ে অনুক্ষণ বলে চলেন, অন্ধকার থেকে আমায় আলোয় নিয়ে যাও, অসত্য থেকে সত্যে নিয়ে যাও। মাত্র 3 বছরের কথা, সেই সামান্য মিথ্যাকে কেন্দ্র করে জীবনের সব কিছু উলটপালট হয়ে গেল। অথচ নির্দোষ নিষ্কলঙ্ক মিথ্যা। ওরকম পরিস্থিতিতে ওটুকু মিথ্যার আশ্রয় বোধ করে সমস্ত বাবা মাই নিতে চাইবে। ছোট ছেলে বাবুল কলেজে পড়ত। মারামারি কাটাকাটির মৌসুম চলেছে তখন। রাজনীতির আবর্ত তাজা রক্তে আবিল। বাবুল কোনো দলাদলির মধ্যে নেই, সেটাই অনেক ছেলে ছোকরার রোষের কারণ। রাত সেদিন 10টা সাড়ে 10টার সময় এক মাস্টারের কাছে পড়া সেরে বাবুল বাড়ি ফিরছিল। নির্জন রাস্তা। বাবা মা এ সময় বাড়ির বাইরে থাকতে অনেকবার নিষেধ করেছে, কিন্তু ছেলে কথা কানে তোলেনি। তার কে কি ক্ষতি করবে? কোথা থেকে আবছা অন্ধকার ফুঁড়ে 4টে ছেলে আর একটা ছেলেকে টেনে নিয়ে এলো। বাবুল একেবারে সামনাসামনি পড়ে গেল তাদের। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে ওই ছেলেগুলো এলো পাতাড়ি ছোড়ার আঘাতে ওই ছেলেটাকে মাটিতে শুইয়ে দিলে 1.5 মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ। পালাবার মুখে তারা বাবুলকে দেখে গেল। ওই ছেলেদের মধ্যে 2জনকে অন্তত বাবুল চেনে। একেবারে মুখ বন্ধ হবার আগে ছেলেটা মাত্র 2বার আর্তনাদ করে উঠতে পেরেছিল। রাস্তার এই মোড়ে ও মোড়ে 2-4 জন লোক দাঁড়িয়ে গিয়েছিল। 1তলা 2তলার বারান্দায়ও কিছু মুখ উঁকি দিয়েছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। আততায়ীরা পালিয়েছিল, আর বিষম ত্রাসে বাবুলও ছুটেছিল। বাড়ি ফিরে ঘটনাটা বাবাকে চুপি চুপি বলেছে, আর কাউকে না। শুনে মনমথবাবুর মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তিনি কাউকে একটি কথাও না বলে পরদিন খুব ভোরে বাবুলকে এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কিন্তু পরদিন সকাল 9টা নাগাদ পুলিশ এসে বাড়িতে হানা দিল। থানার অফিসারটি মনমথবাবুর পরিচিত, কিন্তু তাকে তিনি বিশ্বাস করতে পারলেন না। বাবুলের খোঁজ করতে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ছেলে কলকাতায় নেই, বাইরে বেড়াতে গেছে। বন্ধু বাবাপন্ন থানার অফিসার জেরা করেও কোনো কথাই বার করতে পারলেন না। মনমথবাবু নিঃসংশয় পথে বা কোনো বাড়ি থেকে কেউ বাবুলকে ছুটতে দেখেছে, এবং যেভাবেই হোক পুলিশ খবরটা সংগ্রহ করেছে। আর একবার তাকে হাতে পেলেই
দস্তুর মতো ঝামেলা হবে। কিন্তু ঠিক 2 দিন বাদে বাড়ির কাছাকাছি বাবুলকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেল। দিনে দুপুরে হয়তো চুপি চুপি বাড়ি আসছিল, আর অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সেই থানার অফিসার আমার এসেছিল, নির্দয় কঠিন গলায় মনমথবাবুকে বলে গেছে পাড়ার কোন ছেলেটা কেমন সেই খবর তারা রাখে। বাবুলকে পেলে হয়তো তারা থানায় নিয়ে গিয়ে আটকে রাখত, জেরা করে অপরাধীদের নাম বার করত, কিন্তু শেষ পর্যন্ত সে নির্দোষ প্রমাণিত হতোই। এই নির্বোধ মিথ্যাচারের ফলেই ছেলের প্রাণটা গেল। সেই থেকে মনমথবাবু নিজেকে ধিক্কার দিয়ে আসছেন, প্রত্যক্ষ আর পরোক্ষভাবে ধিক্কার। আর গঞ্জনা স্ত্রী আর বড় ছেলের কাছ থেকেও আসছে। সেই থেকেই ভিতরে ভিতরে দগ্ধ হয়ে চলেছেন মনমথবাবু। ভিতরে বাইরে আমূল পরিবর্তন এসেছে তার। বহু তীর্থস্থানে ঘুরেছেন, সদ্গুরুর সন্ধান পেয়েছেন। গুরুই তাকে বলেছেন, মিথ্যের আশ্রয় নিতে গিয়ে ছেলে পর্যন্ত খোয়াতে হয়েছে যখন, মিথ্যে বর্জনই তোর প্রথম কাজ। মনমথবাবু প্রাণপণে সেই চেষ্টাই করছেন। কাজকর্ম না ব্যবসা দেখা একরকম ছেড়েই দিয়েছিলেন। তার পাথরের ব্যবসা। পাকুড়ে নিজের পাহাড় আছে একটা, সেই পাহাড় খুঁড়ে পাথর তোলা হয়, কলকাতায় চালান আসে, তার থেকেই এত টাকা। পাকুড়ে নিজের বাংলো, কলকাতায়ও নিজের বাড়ি। বছরের মধ্যে 6 মাস ঘুরে ফিরে কলকাতায় থাকেন, বাকি 6 মাস পাকুড়ে। সেখানে তার সমবয়সী বিশ্বস্ত ম্যানেজার আছেন, নাম নন্দগোপাল। তাকে সাহায্য করে মনমথবাবুর ছোট শালা মানিক। MA পাশ করবার পর বড় ছেলে অনন্ত বাপের ব্যবসা দেখাশোনার কাজে লেগে গেছে। ছোট শালা মানিকও ছেলের মতোই, অনন্ত থেকে মাত্র বছর 5 বড়। বড় ছেলের বয়স এখন 28, মানিকের 32-33 হবে। মামা ভাগ্নে গলায় গলায় ভাব। মনমথবাবুর ভিতরের পরিবর্তনের ফলে মামা ভাগ্নে দুজনেই প্রমাদ গুনেছে। মনমথবাবুর শিক্ষিতা স্ত্রীও অন্ধের মতোই ছেলে আর ভাইয়ের কথায় বিশ্বাস করে স্বামীর প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন। ওরকম সত্যের ভক্ত হয়ে উঠলে ব্যবসা ডুবতে বাধ্য। লাভ লোকসানের আলাদা খাতা বাতিল করা হয়েছে, মজুরদের রেকর্ড থেকে মহিপুর সংখ্যাগুলো মুছে ফেলা হয়েছে, ব্যবসার লেনদেনের লাভের অঙ্ক কমেছে, আর ইনকাম ট্যাক্সের খাতায়ও কারচুপি নেই। 2 বছর আগেও নিজের সেধে 62,000 টাকা বাড়তি ট্যাক্স গুনে দেওয়া হয়েছে। এরপর আর ব্যবসা থাকে কি করে? স্বামীর সঙ্গে ঝকাঝকি করে স্ত্রী সমস্ত ব্যবসাটা এখন ছেলে আর ভাইয়ের হাতে তুলে দিয়েছেন, তারাই এখন সর্বে সর্বা। মনমথবাবু মুক্তি পেয়ে বেঁচেছেন, ব্যবসাটা এখন শুধু নামেই তার। স্ত্রী অপর্ণা কোনোদিনই তেমন শ্রদ্ধা বা প্রীতির চোখে দেখেননি স্বামীকে। তার কারণও আছে। মোটামুটি অবস্থাপন্ন ঘরের শিক্ষিতা মেয়ে তিনি। বিয়ের সময় বিয়ে পড়ছিলেন। তার ধারণা রূপের অভাবের দরুন লোকটির হাতে পড়তে হয়েছে তাকে। খুব টেনে টুনেও সুশ্রী বলা চলে কিনা সন্দেহ। মনমথ ঘোষাল ম্যাট্রিক পাস, কিন্তু বাবা তার ব্যবসা আর টাকার জোর দেখেই কারোর আপত্তি না শুনে এখানে মেয়ে গছিয়েছেন। কিন্তু বিয়ের পরে স্ত্রীর মনোভাব আরও বিরূপ হয়েছে। স্বামীটি অত্যন্ত গোঁয়ার আর বেপরোয়া। ফাঁক পেলে মদ খেতেন, আর তার চালচলনও সন্দেহের চোখে দেখতেন অপর্ণা। সমস্ত বয়সের মেয়েরা কাঁধে কাজ করত, তাদের সঙ্গে একটু আধটু ফষ্টিনষ্টিরও আভাস পেতেন। বয়সকালে এইসব নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল কলহ বেঁধে যেত একদিন। কিন্তু সেসব পিছনের অধ্যায়। ছেলেরা বড় হয়ে উঠতে অপর্ণা অনেক ব্যাপারেই কঠিন হয়ে নিজের বিবেচনা মতো কাজ করতেন। স্বামীকে কোনো দিনই খুব বুদ্ধিমান ভাবতেন না তিনি। বাবুল মারা যাবার ফলে স্বামীর নির্বুদ্ধিতাই চূড়ান্তভাবে প্রমাণিত হয়ে গেছে। তার ধর্মে কর্মে মন দেওয়াটাও দুর্বলের আশ্রয় ছাড়া আর বেশি কিছু ভাবেন না।
মোটামুটি স্বস্তির ভাবে দিন কেটে যাচ্ছিল মন্মথবাবুর। গোপালের পায়ে আর সত্যের পায়ে তার সমর্পণ গভীর হয়ে উঠছিল। এমনই দিনে ম্যানেজার নন্দগোপালের কাছ থেকে একটা চিঠি পেলেন তিনি। খুব ছোট চিঠি। লিখেছে, এখানে একটা বড় রকমের গন্ডগোল দানা বেঁধেছে, আপনার একবার আসা বিশেষ দরকার। চিঠিটা পেয়ে ভিতরে ভিতরে বিলক্ষণ উতলা বোধ করলেন মন্মথবাবু। কারণ নন্দগোপাল ভিন্ন জাতের মানুষ, পা থেকে মাথা পর্যন্ত খাঁটি তার। বিশেষ কারণ না থাকলে এভাবে লিখত না তাকে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, পাকুড়ের খবর কি? অনন্ত অনেকদিন আসে টাসে না যে। অপর্ণা বললেন, কি জানি, সেখানেও তো মজুরদের কেঁপিয়ে তুলেছে কারা। খবর পেয়েছিলাম, এটা চাই ওটা চাই করে তারা নিত্য বায়না তুলছে। আমারও কেমন যেন ভাবনা হচ্ছে। তা তুমি হঠাৎ জিজ্ঞাসা করছো কেন? কোনো খবর টবর এসেছে নাকি? না, এমনি মনে হলো। পরদিনই পাকুড় যাওয়া ঠিক করলেন মন্মথবাবু। অপর্ণা মাথা দিতে চেষ্টা করলেন, তুমি গিয়ে কি করবে? অনন্ত আর মানিকই তো দেখাশোনা করছে। যাই একবার, মনটা টানছে, একটু দেখে শুনে আসি। যাবেন যখন ভেবেছেন তখন বাধা দিয়ে আর লাভ নেই। অপর্ণা জানেন। সে চেষ্টা না করে তিনি নিজেও সঙ্গে যাবার জন্য প্রস্তুত হলেন। বিনা নোটিসে বাবা মাকে হুট করে চলে আসছে দেখে অনন্ত অবাক। অবাক তার মামাও। মামার আশাটা ছেড়ির যে অন্তত একটুও পছন্দ হয়নি। মাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার মা? মা জবাব দিলেন, কি করে বলবো, আসবে মনে হলো, চলে এলো, তাই আমিও চলে এলাম। তা এখানকার খবর কি? কারা সব ঝামেলা শুরু করেছিল শুনেছিলাম যে। ছেলে গম্ভীর প্রত্যয়ে জবাব দিল, তাদের ট্রিট করতে বেশি সময় লাগবে না, এই জন্যে তোমাদের ছুটে আসবার দরকার ছিল না। মন্মথবাবু জিজ্ঞাসা করলেন, কি চায় সব? চাওয়ার কি শেষ আছে? একের পর এক ফিরিস্তি, 3 পাতা দাবি দাওয়া। কি দাবি দাওয়া? আমাকে দেখাস তো একবার। সমর্থনের আশায় ছেলে মামার দিকে তাকালো। মানিক বলল, একটু নরম হলেই ওরা কিন্তু সব পেয়ে বসবে জামাইবাবু। তবু কি চায় না চায়, আমাকে একবার দেখাতে অসুবিধা আছে তোদের? এবারে মামা ভাগ্নে দুজনেই নিরুত্তর। নিরিবিলি অবকাশে নন্দগোপালকে নিয়ে বসলেন মন্মথবাবু। কি ব্যাপার বলো? নন্দগোপাল স্বল্পভাষী। একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করল, কাঞ্চিকে মনে আছে আপনার? কে কাঞ্চি? সেই যে পাগলা লক্ষ্মীর বউ যমুনা, তার মেয়ে। শোনা মাত্র থমকে গেলেন মন্মথবাবু। মেয়ে নিয়ে যমুনা তো সেই 20-21 বছর আগে চলে গিয়েছিল এখান থেকে। আবার এসেছে? না, যমুনা আসেনি, তার মেয়ে কাঞ্চি এসেছে, বছর 3 হলো। মন্মথবাবু সাগ্রহে জিজ্ঞাসা করলেন, কত বড়টি হয়েছে সে? বছর 24 হবে। আপনি দেখলে ভাবতেও পারবেন না সেই মেয়ে। এত সুন্দর হয়েছে। অত সুন্দর মেয়ে ওদের সমাজে আর নেই, আর কোনো কোয়ারি ফার্মেও নেই। মন্মথবাবু সচকিত হলেন একটু। মুখের দিকে চেয়ে আসল প্রসঙ্গটা আঁচ করতে চেষ্টা করলেন। তা কি হয়েছে? তার কোনো বিপদ? না, তার মরদটার বিপদ মনে হয়। কাঞ্চি এখন সুবলের বউ। ওরা দুজনেই আমাদের ফার্মে কাজ করে। কিছুই তো বুঝছি না, কি হয়েছে খুলে বলো। নন্দগোপাল যা জানালো তার সার কথা। বাইরের লোকেরা প্রায় সবই ফার্মের মেহনতি মানুষগুলোকে খেপিয়ে তুলেছে। তারা সব দল পাকিয়েছে। সেই দলেরই পান্ডাগিরি করছে সুবল আর কাঞ্চি। কাঞ্চিকে অনেক লোভ দেখিয়ে সুবলের বিপক্ষে টেনে আনবার চেষ্টা করা হয়েছিল। তার ফল আরো খারাপ হয়েছে। সবকটা কুয়ারি ফার্মের মালিকরা এখন জোট বেঁধেছে।
অনন্ত আর মানিকের চেষ্টাতেই সেটা হয়েছে। এখন নানা কারণে নন্দগোপালের মনে হচ্ছে সুবলের বড় রকমের একটা অঘটন ঘটতে পারে। মনিব যমুনা তার মেয়েকে খুব স্নেহ করতেন এককালে, সেই জন্যই নন্দগোপাল তাকে বিস্তারিত জানানো দরকার বোধ করেছে। মন্মথবাবু এদিক থেকে নন্দগোপালকে আর জেরা করলেন না কিছু। আশঙ্কার যথেষ্ট কারণ না থাকলে সে এভাবে লিখত না বা এ কথা বলতো না। মন্মথবাবু চিন্তাচ্ছন্ন একটু। তুমি বলতে চাও ওই সুবলকে একেবারে সরিয়ে ফেলবার একটা চক্রান্ত চলছে, এই তো? নন্দগোপাল নিরুত্তর। মন্মথবাবু সোজাসুজি চেয়ে আছেন তার দিকে। এত বড় কাণ্ড শুধু দাবির জন্য খেপে উঠলেই ঘটে না। এত বড় কাণ্ড শুধু দাবির জন্য খেপে উঠলেই ঘটে না। ওই কাঞ্চি মেয়েটার দিকে কারোর চোখ আছে না? এই বাড়ির বাবুদের কারোর? নন্দগোপাল আবারও নিরুত্তর। খোলাখুলি বলো, কার? শালা বাবুর। আর অনন্তর? সেও তো তার মামার পক্ষেই। লোভ দেখানোর ফলে শালাবাবুকে কাঞ্চি আর সুবল যাচ্ছে তাই অপমান করেছিল। সেই রাগ দুজনারই। রাগটা শুধু সুবলের উপর? নন্দগোপাল চুপ। ঠিক আছে। মন্মথবাবু বিদায় দিলেন তাকে। মেলা তখন 3টে। টাঙ্গায় চেপে কোয়ারি ফার্মে ঘুরে এলেন। ঘুরে ঘুরে কাজ দেখতে লাগলেন। 3 বছর বাদে বড় কর্তাকে দেখে পুরনো সকলেই খুশি, কিন্তু মন্মথবাবুর চোখ বিশেষ করে কাঞ্চির দিকেই। মেয়েটাকে দেখা মাত্রই চিনলেন তিনি। অবশ্য শোনা ছিল বলেই চিনেছেন। 3 বছর বয়সে যখন ওকে দেখতেন তখনও সেই কচি মুখে বিমল দত্তর মুখের স্পষ্ট আদল চোখে পড়ত। আর এখন মনে হলো বিমল দত্তর মুখখানায় যেন স্পষ্ট বসানো। মেয়ের মুখ এই যা তফাৎ। সার বেঁধে অনেক মেয়ে কাজ করছে, তার মধ্যে কিন্তু ওই মেয়েটা একেবারে যেন স্বতন্ত্র। ওর চাউনি নড়াচড়া সবই যেন একটা বিশেষ ধমকে ভরাট। মন্মথবাবু অনেকবার দূর থেকেই ওকে দেখলেন। ঘুরে ফিরে বার কয়েক কাছেও এলেন। অন্য মেয়েগুলো ঠাড়ে ঠুরে তাকাচ্ছে। খুব চাপা সুরে কাঞ্চির সঙ্গে হয়তো মস্করাও করছে। কাঞ্চিও চোখের কোণ দিয়ে বড় কর্তাটিকে দেখে নিয়েছে। ওকেই লক্ষ্য করা হচ্ছে সেটা বেশ ভালো করেই টের পেয়েছে। মন্মথবাবুর ঠোঁটের ফাঁকে হাসির রেখা। আর একবার মুখ তুলে তাকাতে আঙুল তুলে কাছে ডাকলেন ওকে। মেয়েটা থমকালো একটু, তারপর মাথা ঝুপড়ি ফেলে দিয়ে এগিয়ে আসতে লাগলো। মন্মথবাবু দেখছেন ওর মা যমুনারও এমনই হাঁটা চলার ঠাট ছিল। আশেপাশের জনদের চঞ্চল করে তোলার মতো যৌবন উপচে উঠত যেন। কাছে এসে দাঁড়ানোর পরেও ওর মুখের দিকে চেয়ে মৃদু মৃদু হাসছেন মন্মথবাবু। কাছের দূরের অনেকেই ফিরে ফিরে দেখছে। অদূরে দাঁড়িয়ে দেখছে ছেলে অনন্ত আর শ্যালক মানিকও। মানিক গম্ভীর, অনন্তর বিরক্তিসূচক ভ্রুকুটি। মন্মথবাবু জিজ্ঞাসা করলেন, তোর মা কোথায়? প্রশ্ন শুনে মেয়েটা অবাক একটু। নেই। ও, তোর মা এখানে কাজ করতো জানিস? মাথা দোলালো। জানে। তুই কত বড় হয়ে গেছিস রে। তোকে শেষ যখন দেখেছি এইটুকু পুঁচকে ছিলি। বছর 3 মাত্র বয়স। আমাকে তোর মনে আছে একটুও? নেই তো? কাঞ্চি আবার মাথা নাড়ল। মনে নেই। কিন্তু বড় কর্তার হাসিটা এখন আর তেমন যেন খারাপ লাগলো না। ওভাবে লক্ষ্য করা আর হাসার একটাই কারণ জানে ওরা। বড় কর্তার বয়স 55-56 হবে, কিন্তু দিব্যি শক্ত সমর্থ। না না, বয়সটাকে ওরা অত বিশ্বাস করে না। কিন্তু এই 2-4টে কথা শুনে কাঞ্চির অন্যরকম লাগছে। তবু সংশয় ঘোচেনি একেবারে। আচ্ছা, কাজ করগে যা, পরে আবার দেখা হবে। খাদের এদিক ওদিক থেকে
সুবলকেও খুঁজে বার করলেন তিনি। নন্দগোপালই চিনিয়ে দিল। তাকেও কাছে ডাকলেন। হেসেই বললেন, হা হা, তুই তো খাসা মরদ দেখি রে। তোর বউয়ের সঙ্গেও গপ্পসপ্প করে এলাম। ওকে এইটুকু বাচ্চা দেখেছিলাম তা জানিস? সুবল কোনো কথা বলল না, খোদ মনিককে দেখল শুধু। তার সংশয়, এই খুশির আচরণের পিছনে মালিকি প্যাঁচ কিছু থাকা অসম্ভব নয়। অনন্ত আর মানিককে নিয়ে বাড়ি ফিরলেন। তারা গম্ভীর। ছেলে মাকে আড়ালে ডেকে বাবার কাণ্ড বলল। ভয়ানক বিরক্ত। ওদের সঙ্গে, বিশেষ করে কাঞ্চি মেয়েটার সঙ্গে বাবারও তো হেসে হেসে কথা বলবার কোনো মানে হয়? ওটা বজ্জাতে শিরোমণি মা। অন্য মজুরগুলোকে ওই তো বিগড়ে দিয়ে দলে টেনেছে, আর বাবা কি না। যাকে তুমি বাবাকে বারণ করে দিও, আর যেন ওদিকে না যায়। অপর্ণা বলেছেন। মন্মথবাবু কান দেননি, পাহাড়ে গেছেন। আর অনন্তর বা তার মামার ভাষায় ওই নচ্ছার মেয়েটার সঙ্গে আর সুবলের সঙ্গে মাখামাখি করেছেন। অপর্ণার মুখ একটু একটু করে ঘোরালো আর ধারালো হয়ে উঠেছে, কিন্তু মন্মথবাবু সেদিকেও ভ্রুক্ষেপ নেই। কটা দিন কেবল বিমল দত্তর কথাই মনে পড়ছে তার, আর যমুনার কথা, আর তার নেশাখোর স্বামী লুকিয়ার কথা। পাহাড়ে গিয়ে ওই মেয়েটাকে দেখলেই ওদের আরো বেশি করে মনে পড়ে। বিমল দত্ত। বিমল দত্ত মন্মথবাবুর একাত্ম বন্ধু ছিলেন। দুজনে মিলে এই ব্যবসায় নেমেছিলেন। সুদিন সবে আসছে তখন। ওই যমুনাকে নিয়ে মজে গেল বিমল দত্ত। ব্যবসায় বিঘ্ন না ঘটলে মন্মথবাবুর তাতে আপত্তি থাকবার কারণ নেই। যমুনাকে দেখলে নিজের ভিতরটাই চঞ্চল হয়ে উঠত। আর বন্ধু তো বিয়ে থা করেনি, তার আর দোষ দেবেন কি? যমুনার একটা মেয়ে হলো, ওই কাঞ্চি। ওই নেশাখোর পাগলা লক্ষিয়ার মেয়েটা কেউ বিশ্বাস করল না। এদিকে বিমল দত্ত বন্ধুর কাছে স্বীকারই করেছে মেয়ে কার। কিন্তু 3 বছরের মধ্যে এ নিয়ে কোনো রকম গন্ডগোল হয়নি। বিমল দত্ত ওই পাগলাকে দরাজ হাতে নেশার টাকা জোগাত। তারপরে হঠাৎ অঘটন একদিন। খুব ভোরে দেখা গেল খাদের মধ্যে বিমল দত্তর ভাঙাচোরা মৃতদেহ পড়ে আছে। কেউ তাকে উপর থেকে ঠেলে ফেলে দিয়েছে। যমুনা আর্তনাদ করে উঠেছিল, ওই লক্ষিয়ার কাজ, ওকে ছেড়ে দে, ওকে ফাঁসি দে বাবু, ওই লক্ষিয়ার কাজ। এর দিন কয়েকের মধ্যেই মেয়ে নিয়ে যমুনা পালিয়ে গেল। ওই নেশাখোর পাগলের ভয় ওকে পেয়ে বসেছিল। ভোরে বেরিয়েছিলেন। মিটিং বসেছিল কাঞ্চিতের ডেরার সামনের দাওয়ায়। সুবল আরো সব মাতব্বর শ্রমিকদের ডেকে এনেছিল। সকলের সামনে খুশি মুখে তাদের সব দাবি মেনে নিয়েছেন মন্মথবাবু। ভবিষ্যতে লোভও দেখিয়েছেন। লাভ বাড়লে তাদের প্রাপ্য আরো বাড়বে, কিন্তু একটিমাত্র শর্ত, শ্রমিকরা এই ব্যবসা নিজেদের ভাববে, বাইরের কোনো লোককে এর মধ্যে নাক গলাতে দেবে না। দরকার হলে তারা কলকাতায় গিয়ে সরাসরি তার সঙ্গে দেখা করতে পারবে, সেই খরচাও তিনি দেবেন। মন্মথবাবু বাড়ি ফিরেই টের পেলেন খবরটা এরই মধ্যে রাষ্ট্র হয়ে গেছে। ছেলের মুখ কঠিন, স্ত্রীর মুখও। শ্যালকের মুখ থমথমে। মন্মথবাবু স্নান সেরেই বেরিয়েছিলেন। হাত মুখ ধুয়ে সোজা এসে ঠাকুর ঘরে ঢুকলেন। গোপাল আর গুরুদেবের ছবি তার সঙ্গে করে, কিন্তু পুজোয় মন দিতে পারাই গেল না শেষ পর্যন্ত। ওদিকে বাড়ি সকলের ক্রুদ্ধ প্রতীক্ষা টের পাচ্ছেন। আসন ছেড়ে উঠে এলেন। শ্যালকের কথা কানে এলো। দিদিকে বলছে, অন্য ফার্মের মালিকদের মুখ দেখানোই দায় হবে এখন। কত বড় পাজি আর শেয়ানা ওই মেয়েটা, বোঝো। নিজের বাপের ঠিক নেই, জামাইবাবুর মতো মানুষকেও বশ করে ফেললে। ছেলের ক্রুদ্ধ চাপা গলাও শুনলেন। সকলে হাসাহাসি করছে মা। আর কি বলছে জানো মা? ওই মেয়েটার মুখ যেই বাবা এতটা। মন্মথবাবু ঘরে পা দিলেন। এত উত্তেজনা কিসের? অপর্ণা ঝলসে উঠলেন।
কিসের তুমি জানো না? এভাবে এভাবে সকলের মুখে চুনকালি দিলে? মন্মথবাবু গম্ভীর। ব্যবসাটা যে এখনো আমারই, সেটা তোমরা ভুলে যাওনি বোধ হয়। অপর্ণা আবার ফুঁসে উঠলেন। তা বলে তোমার যা খুশি তাই করবে? মাপের ঠিক নেই ওই একটা বজ্জাত পাজি মেয়েকে নিয়ে? লোকে এখনই 5 রকম বলা বলি শুরু করেছে। রাগের মাথায় ছেলে আর ছোট ভাই যে সামনে তাও ভুলে গেলেন অপর্ণা। করুক। হঠাৎ কঠিন দৃষ্টিতে প্রথম ছেলের দিকে, তারপরে শ্যালকের দিকে তাকালেন মন্মথবাবু। ওই মেয়েটার এতটুকু ক্ষতি আমি বরদাস্ত করব না, এ যেন মনে থাকে তোমাদের। যাও। মিমুড়ো মুখে ছেলে আর তার মামা ঘর ছেড়ে চলে গেল। অপর্ণা ক্ষিপ্ত হয়ে উঠলেন। কেন? ওরকম একটা মেয়ের জন্যে তোমরা এত দরদ কিসের? মন্মথবাবু নিঃসংশয়। ছেলে আর শ্যালক পাশের ঘরে কান পেতে আছে। তাদের কানে যায় এরকম করে জবাব দিলেন। দরদের কারণ আছে বই কি। ওই মেয়েটার বাপের খবর আমি অন্তত রাখি। মেয়েটা আমারই মেয়ে। ঘরের মধ্যে একটা বাজ পড়লেও অপর্ণা এতটা স্তম্ভিত হতেন কিনা সন্দেহ। মন্মথবাবু ঘর থেকে বেরিয়ে এলেন। সোজা আবার পুজোর ঘরে ঢুকে আসনে বসলেন। একটা মিথ্যের দরুন ছেলে হারিয়েছিলেন। এই মিথ্যেটার ফলে মেয়েটা বেঁচে যাবে। কোন মিথ্যের কতটা পাপ তিনি জানেন না। এ নিয়ে আর মাথাও ঘামালেন না। গোপালের দিকে চেয়ে মনে হলো গোপাল অখুশি নয়। ছবিতে গুরুদেবের সেই রকমই করুণা মাখা হাসি। শেষ হলো আজকের গল্প, আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প মিথ্যা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব খুব ভালো থাকুন। নোটিফিকেশন অন রেখে সাথে থাকুন। ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে।